যেথায় থাকে সবার অধম, দিনের হতে দিন, সেইখানে যে চরণ তোমার রাজে, সবার পিছে সবার নিচে, সব হারাদের মাঝে। তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি। রবীন্দ্রনাথ আমাদের সকল অনুভবকে স্পর্শ করেছেন। তিনি কখনো অপ্রাসঙ্গিক নন। রবীন্দ্রনাথ আমাদের অর্থাৎ বাঙালিদের কাছে উপনিষদের একজন ঋষি। শ্রীহট্টের সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক ছিল দীর্ঘদিনের। সম্পর্কের গভীরতাও ছিল অতলস্পর্শী। বিশ্বভারতীর আদি যুগ থেকেই যোগ ছিল শ্রীহট্টের সাথে রবীন্দ্রনাথের। বিশ্বভারতীর অনেক ছাত্র ও অধ্যাপক ছিলেন এই জনপদের। তাই শ্রীহট্ট কবিগুরুর কাছে অপরিচয়ের পরভূমি ছিল না, ছিল ঘনিষ্ঠ এক আত্মীয় ভূমি। আমি মারের সাগর পাড়ি দেব, বিষম ঝড়ের বায়ে আমার ভয় ভাঙায় নাই। আমি মারের সাগর পাড়ি দেব। ১৩২৬ বাংলার কার্তিক মাসের মাঝামাঝি কবিগুরু তখন বেড়াতে আসেন শিলং। পূরবী কাব্যগ্রন্থের শিলংয়ের চিঠি কবিতায় তার উল্লেখ আছে। গরমি যখন ছুটল না আর পাখার হাওয়ার শরবতে, ঠান্ডা হতে দৌড়ে এলুম শিলং নামক পর্বতে। মেঘ বিছানো শৈলমালা গহন ছায়া অরণ্যে, ক্লান্ত জনে ডাক দিয়ে কয় কোলে আমার শরণ নে। প্রমথনাথ বিশি শান্তিনিকেতনের ছাত্র, পরে শিক্ষক, একজন বিখ্যাত কবি, লেখক, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক। বিশি শিলাইদহে রবীন্দ্রনাথ প্রসঙ্গে একটি বইতে লিখেছেন যে রবীন্দ্রনাথ তার কুষ্ঠি বিচারে মীন রাশির জাতক বলে বলেছেন যে জলপথে ভ্রমণ তার নেশা। অর্থাৎ সে আমলে উনি শিলাইদহ, শাহজাদপুর প্রতিসরে তাদের পদ্মা বোট বা অন্য বোটে যাতায়াত করতেন। তো আমি তার সঙ্গে একটা কথা যোগ করি যে রবীন্দ্রনাথ শুধু জলপথে ভ্রমণ করেছেন মীন রাশির জাতক বলে তাই নয়, তিনি ভ্রমণবিলাসী মানুষ, বিশ্বপথিক। পাহাড়ি সৌন্দর্য তাকে আকৃষ্ট করেছিল, অভিভূত করেছিল অনেক বেশি। তার প্রমাণ দার্জিলিংয়ে উনি অনেকবার গেছেন, কার্শিয়াংয়ে গেছেন, নৈনিতালে গেছেন, মুসুরিতে গেছেন এবং প্রারম্ভিক পর্যায়ে শিলং পাহাড়ে 1919 সালে গিয়ে উনি লিখলেন দার্জিলিংয়ের তুলনায় শিলং অনেক অনেক ভালো। অর্থাৎ শিলংয়ের প্রাকৃতিক সৌন্দর্য তাকে অভিভূত করেছিল, যে জন্য শেষের কবিতার প্রেক্ষাপট শিলং পাহাড়। রবীন্দ্রনাথ যখন শিলং শৈলাবাসে অবকাশ যাপন করছিলেন, তখন সিলেট মুরারিচাঁদ কলেজের রবীন্দ্র অনুরাগী অধ্যাপক সুরেশচন্দ্র সেনগুপ্ত কবিকে একটি তারবার্তা পাঠান। সেখানে তিনি লিখেন, সিলেট ডিজায়ার ইন্ডিয়ানস গ্রেটেস্ট সন টু অনার হার বাই ভিজিট। ব্রাহ্ম সমাজের পক্ষ থেকে কবিকে সিলেট আসার আমন্ত্রণ জানান তদানীন্তন ব্রাহ্ম সমাজের সম্পাদক গোবিন্দ নারায়ণ সিংহ। পরে শ্রীহট্ট মহিলা সমিতি, আঞ্জুমানে ইসলামিয়া সহ বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন কবিকে আমন্ত্রণ জানাতে থাকে।
রবীন্দ্রনাথ রাজি হলেন, কিন্তু একটি বাধা হয়ে দাঁড়ালো যে তিনি কীভাবে আসবেন। কারণ তখন সড়ক যোগাযোগ যেটা ছিল সেটা খুবই দুর্গম। শিলং থেকে চেরাপুঞ্জি পর্যন্ত সড়ক পথ ছিল, কিন্তু চেরাপুঞ্জি থেকে সেই লোকেদের সেখানে তারা কাঁধে করে লোকজনকে পারাপার করতেন। একজন মানবদরদী রবীন্দ্রনাথের পক্ষে এই অবলম্বনটি গ্রহণ করা সম্ভব হয়নি। আসাম বেঙ্গল রেল দিয়েই কবি সিলেট অভিমুখে যাত্রা করলেন। কবির সফর সঙ্গী ছিলেন পুত্র রথীন্দ্রনাথ ও পুত্রবধূ প্রতিমা দেবী। গুয়াহাটি 3 দিন যাত্রা বিরতি করে রবীন্দ্রনাথ 1919 সালের 3 নভেম্বর সিলেটের উদ্দেশ্যে যাত্রা করেন। লামডিং জংশনে যাত্রা বিরতির পর ট্রেন বিকেলে পৌঁছে বদরপুর জংশন স্টেশনে। বদরপুর একটা চমৎকার জংশন স্টেশন। তো ওই বদরপুর জংশন স্টেশনে এই গোবিন্দনারায়ণ সিংহ তার ছেলে সুধীরেন্দ্র নারায়ণ সিংহ যাকে পাঠালেন, পাছে রবীন্দ্রনাথ, আমার ধারণা পাছে রবীন্দ্রনাথ আবার মত বদলান। এখানে ছোট্ট একটা সরস কথা বলি, রবীন্দ্রনাথের যারা জীবনে লিখেছেন, বিশেষ করে ট্যাগোর, দি মিরিয়াড মাইন্ডেড ম্যান, অ্যান্ডারসন লিখেছেন। তো ওখানে একটা কথা আছে তার পিতামহ সম্পর্কে, অর্থাৎ দ্বারকানাথ ঠাকুর, সেইটা রবীন্দ্রনাথের মধ্যে প্রকট। কথাটা হলো তাদের ভাষায়, বাবু চেঞ্জেস হিজ মাইন্ড অলওয়েজ। তো উনি যদি আবার মত পরিবর্তন, এবং রথীন্দ্রনাথের ডায়েরিতেও কিন্তু লেখা আছে বাবা ক্রমাগত মত পরিবর্তন করেন। তো এরকম যদি আবার মত পরিবর্তন করেন, আমার ধারণা সেই ভয়ে উনি সুধীরেন্দ্রকে বদরপুর পাঠালেন। শান্তিনিকেতনের প্রাক্তন ছাত্র মনোরঞ্জন চৌধুরী ও তার স্ত্রী ইন্দু দেবী কবির সফর সঙ্গী হন। পরে তারা চলে আসেন করিমগঞ্জে। করিমগঞ্জে 3 মিনিট ট্রেনটা থামবার কথা ছিল, কিন্তু তাকে থামতে হয়েছিল 20 মিনিট। করিমগঞ্জের জনগণের পক্ষ থেকে মানপত্র দেওয়া হয়। আমার শ্রীভূমি সিলেটের রবীন্দ্রনাথ বইয়ের মধ্যে এই মানপত্রটি আমি যুক্ত করে দিয়েছি। কবি সম্রাট শ্রীযুক্ত রবীন্দ্রনাথ ঠাকুর মহাশয়ের শ্রী করকমলে স্বাগত হে বিশ্বকবি, এসো হে বঙ্গবাণীর বরপুত্র। তোমার বীণার ঝঙ্কারে আজ বিশ্বজগৎ চমৎকৃত। তোমার প্রতিভায় আজ নিখিল ভারত জগৎ সভায় গৌরবান্বিত। আজ আর তুমি শুধু বঙ্গের নও, শুধু ভারতের নও, আজ তুমি বিশ্বের কবি। সেই সময়ে এই অঞ্চলের রেল লাইনটি নতুন নির্মাণ করা হয়েছিল। সে কারণে রাতে ট্রেন চলত না, তাই কুলাউড়া রেল স্টেশনেই কবিকে রাত্রি যাপন করতে হয়। পরের দিন সকালে সিলেটের প্রেস বেটেরিয়ান চার্চের মিসেস ইথেল রবার্টস ট্রেনে গিয়ে কবির সাথে দেখা করেন। মাইজগাঁও, বরমচাল, ফেঞ্চুগঞ্জ স্টেশনেও কবিকে অভ্যর্থনা জানানো হয়। 5 নভেম্বর 1919 সকালে সিলেটের রেল স্টেশনে কবির শুভ পদার্পণের সাথে সাথে পোড়ানো হয় অনেকগুলো আতশবাজি। কবিকে সম্বর্ধনা জানানোর জন্য একটি সংবর্ধনা কমিটি হয়েছিল। সেই কমিটির সভাপতি ছিলেন খান বাহাদুর, আব্দুল মজিদ এবং অন্যান্য সদস্য যারা ছিলেন গণ্যমান্য, তাদের মধ্যে মৌলভী আব্দুল করিম, রায়বাহাদুর প্রমোদচন্দ্র দত্ত, এহিয়াবেলা, কাজীবাড়ি ও মজুমদার বাড়ি, দস্তিদার বাড়ির অভিজাত ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন। সিলেট মহিলা সমাজের পক্ষে অভ্যর্থনা জানান নলিনীবালা চৌধুরী। তখনও কিন ব্রিজ তৈরি হয়নি। সুরমা নদীর ঘাটে ছিল সুসজ্জিত বোট ও বজরা। কবির নৌকা চাঁদনি ঘাটে এসে ভিড়ল। আস্তে আস্তে সিঁড়ি বেয়ে কবি উপরে উঠলেন। আব্দুল করিমকে নিয়ে কবি এসে বসলেন পাতাবাহারের সজ্জিত ফেটন গাড়িতে। মৌলভী আব্দুল করিম ছিলেন রবীন্দ্রনাথের ব্যক্তিগত বন্ধু, এবং রবীন্দ্রনাথ যখন সিলেট আসেন, আব্দুল করিম সাহেবই রবীন্দ্রনাথের পাশের সিটে বসে গাড়িতে করে শহরে এসেছিলেন। এতে বোঝা যায় যে তার সঙ্গে রবীন্দ্রনাথের ঘনিষ্ঠতা ছিল। ইনি ছিলেন কলকাতার ইসলামিয়া কলেজের
প্রিন্সিপাল। ভারতবর্ষে মুসলমানদের ইতিহাস পড়ে তিনি নাম করা বই লিখেছিলেন। একটা ইংরেজি বই আছে আব্দুল করিম সাহেবের, যার ভূমিকা রবীন্দ্রনাথ লিখে দিয়েছিলেন। বইটার নাম হচ্ছে ইসলাম কন্ট্রিবিউশন টু দি সায়েন্স অ্যান্ড সিভিলাইজেশন। কবি ফিটন গাড়িতে বসা মাত্রই স্কুল কলেজের ছাত্ররা ঘোড়া ছেড়ে দিয়ে নিজেরাই গাড়ি টানা শুরু করলো। ওনার লেখায় কোথাও আছে যে হি ওয়াজ ভেরি আনহ্যাপি, কেননা উনি এত ঘোরাফেরা করলেন যাতে মানুষের ঘাড়ে চড়তে না হয়। আর এখানে আসার পরে ছাত্রেরা ঘোড়া গাড়ি টানতে শুরু করলো। শহরের উত্তর পূর্বাংশে ছোট্ট একটি টিলার ওপর ছিল পাদ্রী টমাস সাহেবের বাংলো। কবি সেখানে পৌঁছলে পুরোপুরি প্রাচ্যরীতি অনুসারে তাকে অভ্যর্থনা করা হয়। কবির জন্য সজ্জিত বাসগৃহের দোরগোড়ায় লীলাবতী সিংহ মজুমদার ও সুরবালা সিংহ মজুমদার কবির কপালে তিলক এঁকে দিয়েছিলেন। তারপর তারা গাইলেন, তোমারই নাম বলবো আমি বলবো নানা ছলে। ওই দিন 7টা বাজার কয়েক মিনিট আগে গৈরিক আলখেল্লা পরিহিত বৈদিক ঋষির মতো দীর্ঘদেহী কবি ব্রাহ্ম মন্দিরে এলেন। ব্রাহ্ম সমাজের সম্পাদক গোবিন্দ নারায়ণ সিংহের অনুরোধে কবি গাইলেন, তারপর কবিগুরু বৈদিক মন্ত্র উচ্চারণ করে আরম্ভ করলেন উপাসনা। কবির শিষ্য শ্রীযুক্তা ইন্দুদেবীর সমাপনী সঙ্গীতের মধ্য দিয়ে অতিবাহিত হয় শ্রীহট্টে কবির প্রথম দিন। নভেম্বর 20 কার্তিক বৃহস্পতিবার সকালবেলা টাউন হলে কবিকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়। রবীন্দ্রনাথের যে নাগরিক সংবর্ধনা হয়, এই সংবর্ধনাটা হয়েছিল লোকনাথ রতনমণি টাউন হলে। এই সভাতে সভাপতিত্ব করেছিলেন আব্দুল মজিদ সিয়াই, যিনি সাধারণে কাপ্তান মিয়া নামে পরিচিত ছিলেন। তিনি ছিলেন আসামের শিক্ষামন্ত্রী। তিনি ছিলেন ভারতীয়দের মধ্যে প্রথম চা কর, তিনি নিজে চা বাগান তৈরি করেছিলেন। নানামুখী উদ্যোগ তার ছিল। এমসি কলেজটা এখন যে জায়গায় আছে সেই জায়গায় এমসি কলেজকে নিয়ে যাওয়ার প্রধান উদ্যোগী তিনিই ছিলেন। তিনি এই জায়গাটা অ্যাকোয়ার করেছিলেন এবং এখন আমরা যে গথিক রীতিতে এমসি কলেজের আর্টস বিল্ডিংটা দেখি, এইটা তিনি বিলেত থেকে ছবি এনে এইটা তৈরি করে দিয়েছিলেন। সেই সভায় আব্দুল মজিদ সিয়াই সাহেব উর্দু ভাষায় বক্তৃতা দিয়েছিলেন। অভিনন্দন পত্র পাঠ করেছিলেন নগেন্দ্রচন্দ্র দত্ত। বিশ্বকবি স্বদেশ হিতৈষী ভক্তিভাজন শ্রীযুক্ত রবীন্দ্রনাথ ঠাকুর মহাশয়ের শ্রী করকমলে মহাত্মন শ্রীহট্টের হিন্দু মুসলমান জনসাধারণের পক্ষ হইতে আজ
আমরা আপনাকে সাদর অভ্যর্থনা করার সুযোগ লাভ করিয়া অসাধারণ গৌরবান্বিত মনে করিতেছি। আমাদের পতিত মাতৃভূমি আপনার ন্যায় অতুল প্রতিভামণ্ডিত ঋষিকল্প সুসন্তানকে হৃদয়ে ধারণ করিয়া ধন্য হইয়াছেন। জনগণের আনন্দ উচ্ছ্বাস প্রশমিত হলে কবি প্রায় ১.৫ ঘণ্টা বাঙালি সাধনা সম্বন্ধে বক্তৃতা করেন। বাঙালির সাধনার মূল বিষয়টা ছিল, যেটা তার জীবনে তিনি বহুবার বলেছেন, বহু বক্তৃতায়, বহু প্রবন্ধে, নানাভাবে। বাঙালির মধ্যে বিচ্ছিন্নতাবোধ। বাঙালি যদি আত্মশক্তিতে দাঁড়াতে হয় ভারতবর্ষে, তাহলে তাকে ঐক্যবোধে একত্রিত হতে হবে। এই বিচ্ছিন্নতাবোধকে দূর করতে হবে। তো করতে হলে কি করতে হবে? তার মতে আত্মীয়তাবোধ, মানুষের সম্পর্কের মধ্যে ধর্মভেদ, সম্প্রদায়ভেদ এবং বর্ণভেদ এইসব চিন্তা বাদ দিয়ে তারা এই আত্মীয়তাবোধের, এই শব্দটাই উনি ব্যবহার করেছেন, আত্মীয়তাবোধ। রবীন্দ্রনাথ ঠাকুর সেই বক্তৃতায় বলেছিলেন বাঙালির সাধনায় যে এমনকি এই যে সিলেট জেলায় হিন্দু আছে, মুসলমান আছে, কিন্তু তাদের মধ্যে নানা কারণে সদ্ভাবের অভাব আছে। এই সদ্ভাবের অভাব হয়েছে কারণ তারা বুঝতে পারছে না যে মানুষের মূল ধর্ম হচ্ছে মনুষ্যত্ব। যতদিন মনুষ্যত্বের ধর্মটা বীজ বপন না করবে, ততদিন বাঙালি জাতি এগিয়ে যেতে পারবে না। ৬ নভেম্বর দুপুরবেলা কবি যান নলিনী মোহন শাস্ত্রীর বাসভবনে। অধ্যাপক শাস্ত্রী ছিলেন মুরারিচাঁদ কলেজের বাংলা ও সংস্কৃতির অধ্যাপক। তিনি একটি কবিতা লিখে কবিকে সংবর্ধিত করেন। ৬ নভেম্বর দুপুর ২টা শাস্ত্রী মহাশয়ের বাড়িতে আতিথ্য গ্রহণ শেষে কবি যান ব্রাহ্ম মন্দিরে। শ্রীহট্ট মহিলা সমিতি কবিকে অভিনন্দন জানায় ব্রাহ্ম সমাজগৃহে। শ্রীমতী কমলাক্ষী বিশ্বাস চৌধুরী পরিবেশন করেন গান। এরপর মহিলা সমিতি বাঁশের চোঙ্গা মতো আকৃতি বিশিষ্ট একটি রৌপ্যাধারে কবিকে মানপত্র প্রদান করেন। কবিবর এই জগতের মহামানবের সাগর তীরের ছোট বড় আন্দোলনে আপনার বেদনামধুর বাঁশুরি সুর মিলাইয়া বাজিয়াছে। তাহাতে যে ক্ষুদ্র, সে ক্ষুদ্রতার অপমান ভুলিয়াছে। আপনাকে আমাদের মধ্যে পাইয়া শ্রীহট্টবাসিনী মহিলা আমরা আমাদের দীনতা ভুলিয়াছি। তাই আপনাকে অভিনন্দিত করিতে সাহসী হইয়াছি। আমাদের নিঃস্ব দেশে বিশ্বকবি আপনি জন্মগ্রহণ করিয়া আমাদের দেশকে ধন্য করিয়াছেন। আপনাকে আমরা অভিনন্দিত করি। কবি যে বাড়িতে উঠেছিলেন সে আবাসস্থলে টেবিলের উপর মণিপুরি বস্ত্র ছিল। বয়ন নৈপুণ্যের জন্য কবির তা ভালো লাগে। কবি মণিপুরি তাঁত ও জীবনযাত্রা দেখতে আগ্রহ প্রকাশ করেন। তাই মহিলা সমিতির অনুষ্ঠান শেষে কবি সিলেট শহরের মাছিমপুর মণিপুরি পাড়া দেখতে যান। মণিপুরীরা রাস্তার পাশে সারি সারি কলা গাছ পুঁতে অতি সুন্দর তোরণ তৈরি করেছিল। মঙ্গল ঘট ও আম পাতার শোভন সজ্জা কবির খুব ভালো লেগেছিল। মণিপুরি মেয়েদের হাতে বোনা কাপড় দারুণ পছন্দ হয়। তিনি কিছু কাপড় কিনে নেন। বর্তমানে সিটি কর্পোরেশনের অর্থায়নে সেখানে একটি আবক্ষমূর্তি নির্মাণ করা হয়েছে। মাসিমপুরে মণিপুরি ছেলেরা কবিকে রাখাল নৃত্য দেখায়। তিনি নাচটি এমন সময় দেখেছিলেন যখন তৎকালীন ভারতবর্ষ ছিল ব্রিটিশ শাসনাধীনে। আর ব্রিটিশ শাসনাধীনে
এদেশের সংস্কৃতি চর্চায় কোনো পৃষ্ঠপোষকতা ছিল না। রবীন্দ্রনাথ সেই প্রেক্ষাপটে এই মণিপুরী নাচকে নিয়ে একটি নবনৃত্য আন্দোলন গড়ে তুললেন। রাখাল রাস মণিপুরী রাসনৃত্যের মধ্যে একটি অন্যতম, যেখানে বালক কৃষ্ণের গোষ্ঠে গিয়ে রাখাল বালক বেশে নানান রকমের কাহিনী সেই রাখাল রাসের মধ্যে নৃত্য আঙ্গিকে চিত্রিত করা হয়। সন্ধে 7টায় কবি টাউন হলে বক্তৃতা দেবেন। একথা ছড়িয়ে পড়লে 4টা বাজতেই টাউন হল লোকে লোকারণ্য হয়ে পড়ে। 7টায় কবির গাড়ি এসে সভাস্থলে পৌঁছে। শিক্ষাবিদ আব্দুল করিম কবিকে বক্তৃতা দিতে অনুরোধ করেন। সেদিন সন্ধ্যায় যে টাউন হলে বক্তৃতা, সেটা ছিল গুরুত্বপূর্ণ। সুধীরেন্দ্র নারায়ণও বলেছেন যে এটা তার সবচেয়ে গুরুত্বপূর্ণ, সিলেট সফরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তৃতা। এবং সেটা বক্তৃতার নাম যদিও নেই, সেটার মূল জিনিসটা ছিল যে বর্ণভেদ, এই উচ্চবর্ণ নিম্নবর্ণ, জাতপাত, ছোঁয়াছুঁই, এগুলোর বিরুদ্ধে মানুষ মানবতা, এই চিন্তাগুলো এবং মনুষ্যত্ববোধ, এইগুলোকেই প্রাধান্য দিয়ে উনি বিশেষ করে নিম্নবর্গীয় মানুষদের প্রতি যে অবজ্ঞা, অবহেলা, এইগুলোর বিরুদ্ধে খুব কড়া ভাষায় বক্তৃতা দিলেন। 7 নভেম্বর 1919 কবি এলেন চৌহাট্টায় গোবিন্দ নারায়ণ সিংহের বাড়িতে, সাথে পুত্র ও পুত্রবধূ প্রতিমা দেবী। সিংহবাড়ির কর্তা সবচেয়ে, উনি যে কোনো সূত্রে যে কোনো সময়ে কথা বললেই হি উড ব্রিং আপ রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথের সেই যে এদেশে আসা, তখন উনি হি ওয়াজ এ ইয়াং বয়, বোধহয় বাচ্চা ছেলে ছিলেন। তো হি হ্যাড গ্রেট ইনফ্লুয়েন্স অন মি। আমি তার পরামর্শে অনেক কাজ টাজ করেছি। আমি সাহিত্য পরিষদে যখন স্কুল কলেজে পড়ি, তখন সাহিত্য পরিষদে প্রায় আমি প্রবন্ধ পাঠ্য ইত্যাদি করতাম, এবং এটা মেইনলি ওনার উদ্যোগে হতো। তিনি আমার আব্বারও খুব বন্ধু ছিলেন, তারা প্রায় সমবয়সী ছিলেন। উনি হয়তো একটুখানি বড় ছিলেন আব্বার, বোধহয় 3 বছরের মতো বড় ছিলেন। তো তখন আর তো ওনাকে নাম টাম ডাকতাম না, কাকাবাবু ডাকতাম। স্মৃতিধন্য এই বাড়িতে উনি এসেছিলেন, এসে গিয়ে আমাদের এই বাড়িটাকে পবিত্র করে গেলেন। সেটাই আমাদের একটা বিরাট প্রাপ্তি আমাদের। বাইরে থেকে যারা আসে তারা যখনই জানে, বিশেষ করে ভারত থেকে, ইন্ডিয়া থেকে অনেকে আসে, যখনই শুনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সিলেট এসেছিলেন, এই বাড়িতে এসেছিলেন, তখন অনেকেই, ইভেন দিল্লি থেকে, বোম্বে থেকে অনেকে এসে সিলেট এসে যা আসলে এই বাড়িটা এসে দেখে যান। তারা এই গাড়িটা একটু ঘুরে ঘুরে দেখেন এবং তারা খুব আনন্দবান যে এই বাড়িতে একটা স্মৃতির ধন্য একটি বাড়ি। উনি আমাদের এখানে এসেছিলেন 7 নভেম্বর শুক্রবার সকালে। ওইখানে এসে তিনি প্রথমে গ্রুপ ফটো একটা উঠানো হয়েছে, সামনের দিকে একটা গ্রুপ ফটো উঠানো হয়েছে। এখানে কিছু অনুষ্ঠানাদি হয়েছে। আমার জ্যাঠতো ভাই 2জনের নামকরণ করা হয়েছিল, ওইখানে বসে হয়েছিল। এবং এইখানে এসে অনেক গানের আসরও বসে হয়েছিল। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে অনেক সময় কাটিয়ে বেশ আনন্দ উপভোগ করেছিলেন এখানে বসে। আর এরপর এখান থেকে ওইদিকে চলে, তারপরে এই ঘরটাতে আমাদের যেখানে আছি ওইখানে এসে উনি ভিতরে একটা রুমে, সেখানে অনেকক্ষণ তিনি উপাসনা করলেন। সিলেটে রবীন্দ্রনাথ এসছেন, এই সংবাদটি কবি প্রণাম বইয়ে লিপিবদ্ধ রয়েছে। এটার সম্পাদনা করেছেন নলিনী কুমার ভদ্র, অমিয়াংশু এন্দ, মৃণালকান্তি দাস ও আমার কাকা সুধীরেন্দ্র নারায়ণ সিংহ। এই কবি প্রণাম বইটি সিলেটে দুষ্প্রাপ্য হওয়ার কারণে আমি একসময় এটা বইটি বের করি। 2002-এ বইটি প্রকাশ করতে গিয়ে আমি খুব হিমশিম খেয়েছিলাম। প্রথম অবস্থায় আমি বইটি পাচ্ছিলাম না, সিলেটে একটি কপিও আমি সংগ্রহ করতে পারছিলাম না। অনেক চেষ্টার পরে এই বইটি মুসলিম সাহিত্য সংসদ থেকেই পেয়েছি। তবে জরাজীর্ণ অবস্থায়, বইটি মলাট ছিল না, অনেক পৃষ্ঠা মানে পোকায় খেয়ে নয়, উদ্ধার করা যাচ্ছিল না। তারপরেও আমি সেটাকে পরিমার্জিত করে 2002-এ এই বইটি প্রকাশ করি। আমি বইটির
একেবারে হুবহু যেভাবে ছিল সেভাবেই মুদ্রণ করার চেষ্টা করেছি। কিন্তু কবি প্রণামের যে মলাটটি, সেটা যেহেতু আমি আগেই বলেছি জরাজীর্ণ অবস্থা ছিল, এটা পাই নেই, মলাটটা ছিল না। আমি এটা নতুন করে এটা নিরঞ্জন দে জাদু, সেটা কবি প্রণাম বইয়ের কভারটাই এখানে সন্নিবেশিত করে তার হাতের কাজ করা। আর যে বিজ্ঞাপন এবং যেভাবে আছে বইটি সেইভাবেই আমি ছাপিয়েছি। ওনার একটা ফটো আছে, সবাই গ্রুপ ফটো। এখানে আমার দাদা মশাই আছেন, আমার কাকা আছেন, আমার বাবা আছেন, আমার জ্যাঠাতো ভাই দুজন আছেন। বাঙালির সাধনা, এটা কবিগুরু একটা বক্তৃতা দিয়ে বক্তব্য রেখেছিলেন সিলেট টাউন হলে। সেই বক্তৃতাটি অনুলেখন করেছিলেন আমার পিতা উপেন্দ্রনারায়ণ সিংহ মজুমদার এবং শ্রীযুক্ত মনোরঞ্জন চৌধুরী। আরেকটা চ্যাপ্টার ছিল আকাঙ্ক্ষা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, যে বক্তব্য থেকে এটা এসছে পাঠ্যপুস্তকে, সেটারও অনুলেখন করেছিলেন আমার পিতা। চৌহাট্টায় গোবিন্দনারায়ণ সিংহের বাড়ি থেকে কবি ফিরে যান বাংলোতে। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে কবি রওনা হন কলেজ হোস্টেলে। সিলেটের সর্বশেষ সংবর্ধনা অনুষ্ঠিত হয় মুরারিচাঁদ কলেজ ছাত্রাবাসে। কলেজের ছাত্র ও শিক্ষক মণ্ডলী এই আয়োজন করেন। ছাত্ররা একটি শোভাযাত্রা সহকারে কবিকে হোস্টেলে নিয়ে যায়। এজন্য চৌহাট্টায় সর্ববৃহৎ মঞ্চ তৈরি হয়। অভিনন্দন পত্র পাঠের পর কবি প্রায় 1 ঘণ্টা কালব্যাপী আকাঙ্ক্ষা সম্পর্কে বক্তৃতা দেন। আকাঙ্ক্ষা মানে তার কাছে মনুষ্যত্ব, মনুষ্যত্বের আকাঙ্ক্ষা, মনুষ্যত্বের দুর্জয় প্রকাশ। এবং মনুষ্যত্বকে বড় করতে না পারলে, তিনি বলছেন, রবীন্দ্রনাথ বলছেন যে অনেক কিছু দারিদ্র আমাদের থাকতে পারে, সেই দারিদ্র নিয়ে অতটা লজ্জার কিছু নাই, কিন্তু আকাঙ্ক্ষার যদি দারিদ্র থাকে সেইটি আমাদের জন্য অনেক বেশি লজ্জার। এই আকাঙ্ক্ষা হলো মনুষ্যত্বের আকাঙ্ক্ষা। উপনিবেশবাদী জ্ঞান চর্চার বিপরীতে তিনি যেমন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, একটি নতুন জ্ঞানের উৎপাদনের কেন্দ্র তৈরি করতে চাচ্ছেন, যে জ্ঞানের ক্ষেত্রে তিনি বলছেন যে মিলন, সব কিছুর মিলন, আর্য অনার্য, শক হুন, মোগল পাঠান, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলের সম্মিলিত জ্ঞান ভাণ্ডার তৈরি করা আর কি। সেই যে মিলনের আকাঙ্ক্ষা তার, সেই মিলনের আকাঙ্ক্ষার মধ্যেই রয়েছে মনুষ্যত্বের আকাঙ্ক্ষা। এই বক্তৃতা শুনে তখন 17 বছর বয়সের মুস্তফা আলী রবীন্দ্রনাথের কাছে একটা চিঠি লিখেছিলেন, প্রশ্ন করেছিলেন যে কিভাবে আকাঙ্ক্ষাকে বড় করা যায়। উত্তরে রবীন্দ্রনাথ বলেছিলেন, স্বার্থশূন্য হয়ে কাজ করলেই মানুষ বড় হতে পারে। শেষে তিনি আবার মন্তব্য করেছিলেন, এত দূর থেকে তো তোমাকে কিছু বোঝানো যাবে না, তুমি আমার কাছে আসো, আমার সঙ্গে থাকো, তাহলে বুঝতে পারবে কি করে আকাঙ্ক্ষাকে বড় করা যায়। এই চিঠি পেয়েই মুস্তফা আলী শান্তিনিকেতনে গিয়েছিলেন। আমাদের গৌরবে যে বিশ্বভারতীর প্রথম বাইরের ছাত্র হচ্ছেন মুস্তফা আলী, এবং পরবর্তীকালে তিনি বিশ্বভারতীর ইসলামী সংস্কৃতি বিভাগের অধ্যক্ষ হয়েছিলেন, অধ্যাপক হয়েছিলেন। মুস্তফা আলীর এমন কোনো লেখা নেই যেখানে রবীন্দ্রনাথের কথা তিনি আনেন নাই। তিনি নিজেও বলতেন যে আমার অন্তর্জীবন রবীন্দ্রনাথের গড়া, এটা তার স্বীকৃতির মধ্যে আছে। সভা শেষে কবি অধ্যক্ষ অপূর্ব চন্দ্র দত্তের আমন্ত্রণে তাঁর বাড়িতে যান। সন্ধ্যাকালে কবি রায় বাহাদুর নগেন্দ্র চৌধুরীর বাড়িতে এক প্রীতি সম্মেলনে যোগ দেন। রাত 9টায় কবির বাসস্থানে এসে মণিপুরী মেয়েরা কবিকে রাস নৃত্য দেখায়। মণিপুরী নৃত্যের যে সহজ ছন্দ, সহজ অভিব্যক্তি, স্বচ্ছ বিন্যাস এবং মৃদু ললিত যে ভঙ্গিমা, তার সঙ্গে কবি কল্পনার একাত্মতার কারণে এই নাচকে তিনি বিশেষভাবে পছন্দ করেছিলেন। রবীন্দ্রনাথের বাঁধন ছেঁড়ার সাধনা ছিল, যা তার কবি মনে ভালো লেগেছিল, তাই তিনি গ্রহণ করেছিলেন দুহাত দিয়ে। সেই যে 1919 সালে তিনি সিলেটে এসেছিলেন, মাছিনপুরে মণিপুরী রাসনৃত্য দেখে মুগ্ধ হন। তারপর তিনি ধীরে ধীরে এই নাচটাকে ভালোবাসেন, শান্তিনিকেতনে নিয়ে যান। (1926 সালে প্রতিমা দেবীর উদ্যোগে শান্তিনিকেতনে নটীর পূজা অনুষ্ঠিত হয়। নটীর পূজাতেই প্রথম
মণিপুরী নৃত্যকে একেবারে পরিপূর্ণ রূপে গ্রহণ করা হয় এবং নাচটাকে ব্যবহার করা হয়। সেই থেকে আমরা কিন্তু বলতে পারি যে বাঙালিদের নাচের মধ্যে যে মণিপুরী নাচের ব্যবহার করা হয় সেটা প্রথম শুরু হয়। মণিপুরী নাচ ছিল কিন্তু মন্দিরের নাচ। রবীন্দ্রনাথের উদ্যোগেই প্রথম মন্দির থেকে মঞ্চে মণিপুরী নাচ চলে আসে। সমাজ তখন নাচকে বিশেষভাবে গ্রহণ করতে পারেনি বলে শান্তিনিকেতনের বার্ষিক বুলেটিনে উল্লেখ করা হয়েছিল ছেলেমেয়েরা মৃদঙ্গ সহযোগে শরীর চর্চা করছে, অর্থাৎ নাচটা যে সরাসরি শিখছে তখন কিন্তু রবীন্দ্রনাথ এই কথা বলতে পারেননি। আশ্রমকন্যা অমিতা সেন, অমর্ত্য সেনের মা, তার লেখাতে আমরা জানতে পারি যে তিনি বলেছিলেন যে বোলের ছন্দে ছন্দে আমাদের নাচ করতে হতো, অর্থাৎ মণিপুরী নাচের যে বোলগুলো সেগুলোকে গানের কলিতে কলিতে বসিয়ে কিন্তু নাচের প্রবর্তন করা হয়েছিল শান্তিনিকেতনে। মণিপুরীদের এই দুটি রাস দেখে রবীন্দ্রনাথ এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন শান্তিনিকেতনের আশ্রমে এই নাচকে শেখানোর ব্যবস্থা করবেন। কিন্তু অনুরোধ করা সত্ত্বেও সিলেট থেকে কোনো মণিপুরী নৃত্যগুরু শান্তিনিকেতনে যেতে রাজি হননি। ত্রিপুরার রাজা বীরেন্দ্র কিশোর মানিক্যের সাথে রবীন্দ্রনাথের সখ্যতা ছিল। সেই সূত্র ধরে রবীন্দ্রনাথ রাজা বীরেন্দ্র কিশোর মানিক্যকে অনুরোধ করলেন একজন মণিপুরী নৃত্যগুরু শান্তিনিকেতনে পাঠানোর জন্য। রাজকুমার বুদ্ধিমন্ত সিংহ মণিপুরী নৃত্যগুরু, তাকে তিনি শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের কাছে পাঠালেন। শান্তিনিকেতনে বহু নৃত্যগুরুদের আনাগোনার মাঝে এক পর্যায়ে নীলেশ্বর মুখার্জি কমলগঞ্জ থেকে শান্তিনিকেতনে এলেন। তিনি 1936 সাল থেকে 1941 সাল পর্যন্ত এখানে নৃত্যের তালিম দিয়েছেন এবং বহু নৃত্যনাট্যে তিনি পরিচালনার দায়িত্ব পালন করেছেন। মমতাবিহীন কালস্রোতে বাংলার রাষ্ট্রসীমা হতে নির্বাসিতা তুমি সুন্দরী শ্রীভূমি। ভারতী আপন পুণ্য হাতে বাংলার হৃদয়ের সাথে বাণী মাল্য দিয়া বাঁধে তব হিয়া। সে বাঁধনে চিরদিন তরে তব কাছে বাংলার আশীর্বাদ গাঁথা হয়ে আছে। সিলেট ভ্রমণ রবীন্দ্রনাথকে নানাভাবেই প্রভাবিত করেছে, আমরা বলেছি। সিলেটের 1919 সালে তিনি ভ্রমণ করেছেন, ঠিক তখন লেখেননি। পরবর্তীকালে সম্ভবত রবীন্দ্র জীবনীকার প্রভাত কুমার মুখোপাধ্যায় বলেছেন যে এটি 1932 সালের দিকে রচনা। এই মমতাবিহীন কালস্রোতে কবিতার মধ্যে দিয়ে তিনি সিলেটের গৌরবগাথা গেয়েছেন এবং একই সঙ্গে সিলেটের প্রতি তার যে ভক্তি ভালোবাসা সেটিও প্রকাশিত হয়েছে। কেননা তিনি বলেছেন এই কথা যে আমি পৃথিবীর বহু জায়গায় গিয়েছি, পৃথিবীর বহু জায়গায় গিয়ে লিখেছি, কিন্তু সিলেটে এসে আমি ভেতর থেকে একটা অন্তঃপ্রেরণা লাভ করেছি, কারণ সিলেট হচ্ছে পুণ্যভূমি। রবীন্দ্রনাথ ওই জায়গাটিকে বলেছেন যে সিলেটে আসার পরে যে চিত্তলোকের মধ্যে যে পুণ্যবোধ জাগ্রত হয়েছে সেটি আমি স্মরণ করি এবং তার মমতাবিহীন কালস্রোতে কবিতার মধ্যে সে কথা আমরা খুঁজে পাই। আমাদের সিলেটের মানুষের গৌরব এই যে গীতাঞ্জলি সম্পর্কে প্রথম বই লেখেন সিলেটেরই লোক। এই বই লেখার পেছনে একটা ইতিহাস রয়েছে। করিমগঞ্জ থেকে সুরমা নামে একটা পত্রিকা বের হতো। সেই পত্রিকায় ভুবনমোহন বিদ্যার্ণব বলে একজন পণ্ডিত গীতাঞ্জলির বিরুদ্ধে পরপর 3টি প্রবন্ধ লেখেন। এই প্রবন্ধগুলির প্রতিবাদে তৎকালীন মৌলভীবাজারের সাব জজ উপেন্দ্রচন্দ্র কর অনেকগুলি প্রতিবাদ করেন। তার প্রবন্ধের সংখ্যা দাঁড়ায় 60টি প্রবন্ধ একত্র করে গীতাঞ্জলি সমালোচনার প্রতিবাদ এই নামে তিনি একটা বই প্রকাশ করেন। এই বইটাও মৌলভীবাজার থেকেই প্রকাশিত হয়েছিল। এই বই যখন রবীন্দ্রনাথকে পাঠানো হয়, সেই বইটি পড়ে রবীন্দ্রনাথ তাকে অত্যন্ত সুন্দর একটা চিঠি লিখেন। বিনয় সম্ভাসপূর্বক নিবেদন, আপনার প্রণীত গীতাঞ্জলি সমালোচনা পুস্তকখানি পাইয়া কৃতজ্ঞতা স্বীকার করিতেছি। আমার রচনা যে আপনার মনে প্রীতির উদ্রেক করিয়াছে, তাহার এই পরিচয় পাইয়া আনন্দ লাভ করিলাম। সকলের প্রকৃতি একরকম নহে এবং রুচিরও ভিন্নতা আছে। আমার গানগুলি যাহাদের ভালো লাগে নাই, তাহাদিগকে ভালো লাগাইবার চেষ্টা করা সফল হইবে না। তাছাড়া নিশ্চয়ই আমারও রচনার অনেক অপরাধ আছে। প্রকৃতির শক্তি অল্প এবং অনেক বাধার মধ্যে দিয়া সত্যকে প্রকাশ করিতে হয়।
তৎকালীন মরিচাঁদ কলেজের মাননীয় অধ্যক্ষ প্রফেসর সতীশচন্দ্র রায়, সিলেট বিভাগের কৃতি সন্তান, হবিগঞ্জ জেলার জালসুকা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। কবিগুরুর সাথে তার ঘনিষ্ঠতম সম্পর্ক ছিল। যখন উনি ব্রাহ্ম ধর্ম গ্রহণ করেন তখন থেকেই লন্ডনে তার প্রথম পরিচয় কবিগুরুর সাথে। সেই সুবাদে সতীশচন্দ্র রায় 4 বার কবিগুরুকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করেছেন। 1923 সালে যখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে অধ্যাপনা করেন তখন তিনি জানতে পারেন যে শিলংয়ে কবিগুরু অবস্থান করছেন। সেই সংবাদ পেয়ে তিনি সুদূর ঢাকা থেকে শিলংয়ে ছুটে যান কবিগুরুর সান্নিধ্য পাওয়ার জন্য। সতীশচন্দ্র রায়ের শিক্ষাগুরু প্রফুল্লচন্দ্র ঘোষ সহ শিলং শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে সেখানে অনুষ্ঠান হয়। পরবর্তীতে সতীশচন্দ্র রায়কে চিঠি লিখেন, 4টি চিঠি লিখেছে সতীশচন্দ্র রায়কে কবিগুরু নিজে। বিশ্বভারতীর সুরটুকু আপনি ঠিক ধরিয়াছেন, তার কারণ তার সঙ্গে আপনার মনের মিল আছে। আপনার মতো লোকের আনুকূল্য ও উৎসাহ আমি বিশেষভাবে আকাঙ্ক্ষা করি, কারণ আপনি ইহার গৌরব বুঝিবেন। ইহার কনস্টিটিউশন শীঘ্রই ছাপা হইয়া আসিবে। ইহার পরে কোনো এক সময়ে যখন কর্ম হইতে অবকাশ কামনা করিয়া স্বাধীন হইবার জন্য প্রস্তুত হইবেন, তখন যদি আশ্রমে আসিয়া যোগ দিতে পারেন তবে আমার পক্ষে বড় আনন্দের বিষয় হইবে। মানুষ হো আবার তোরা মানুষ হো, বিশ্ব মানব হবি যদি শাশ্বত বাঙালি হো। বাঙালি মাত্রেই এই কোটি লাইনের সঙ্গে আমরা সকলেই পরিচিত। ব্রতচারী আন্দোলনের পুরোধা গুরু সদয় দত্তের রচিত এই গানটি। সিলেট থেকে রবীন্দ্র সঙ্গমে যারা গেছিলেন তাদের অন্যতম হলেন গুরু সদয় দত্ত। সেই সময়ের সিলেট জেলার করিমগঞ্জ থানা, বর্তমানে জকিগঞ্জ থানার বীরশ্রী গ্রামে বিখ্যাত জমিদার পরিবারে তার জন্ম হয়। 1905 সালে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিস্বরে গরিব কৃষকদের, সুদখোর মহাজনদের হাত থেকে বাঁচানোর জন্য একটি ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীতে 1923 সালে সেই ব্যাংকের প্রথম চেয়ারম্যান পদে রবীন্দ্রনাথ ঠাকুর গুরু সদয় দত্তকে নিয়ে আসেন এবং তিনি আমৃত্যু চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন। রবীন্দ্রনাথ চাইতেন শিশুদের শিক্ষা হবে আনন্দের মধ্য দিয়ে, আর গুরু সদয় দত্ত সেই কাজটি করতেন অত্যন্ত সুন্দরভাবে, সাবলীলভাবে। তিনি ছোটদের জন্য ছড়া লিখতেন, তার মধ্য দিয়ে অনেক শিক্ষামূলক বিষয় তিনি নিয়ে আসতেন। তার একটি বই ছিল, ছড়ার বই, ভজার বাঁশি। ওইটি পরে রবীন্দ্রনাথ মুগ্ধ হয়েছিলেন এবং তাকে চিঠিও লিখেছিলেন। আপনার প্রণীত ভজার বাঁশি আজ আমার হাতে এসে পৌঁছল। আপনার হাতে শাসনের ভার, কৃষিক্ষেত্রেও আপনার কৃতিত্ব আছে। বাঁশির উপরও যে আপনার দখল আছে দেখে বিস্মিত হলুম। ইংরেজি ছড়াগুলিকেও বাংলা ভাষায় আপনি নিপুণভাবে কায়দা করে নিয়েছেন। ছেলে ভুলানো ছড়া লেখা খুবই শক্ত, লেখনীকে যথেষ্ট হালকা চালে চালাতে অল্প লোকেই পারে। আপনার তো কোথাও বাঁধেনি দেখলুম। ছবিগুলিও ছড়ার সঙ্গে চমৎকার মিল খেয়েছে। আপনাদের শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে। বিশ্বভারতী সর্বোপরি রবীন্দ্রনাথের সাথে সিলেটের যে কয়জনের সাথে রবীন্দ্রনাথের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তাদের মধ্যে অনাদি কুমার দস্তিদার অন্যতম। রবীন্দ্রসঙ্গীতে তার পাণ্ডিত্য, তার জ্ঞান, এসবের জন্য তিনি রবীন্দ্র তত্ত্ব বিশারদ উপাধিও পেয়েছিলেন। বিশ্বভারতী স্বরলিপি সমিতির মোট 5টি স্বরবিতানের উনি সম্পাদনার মুখ্য দায়িত্ব পালন করেন। সঙ্গীত একাডেমি করেছেন, বিশেষ করে গীতবিতান নামে সঙ্গীত একাডেমিতে
তাঁর উদ্যোগে 1941 সালে রবীন্দ্রনাথের প্রয়াণের পরে গঠন করা হয়। অনাদি দস্তিদারের কাছে রবীন্দ্রনাথের বেশ কিছু পত্র আছে। ইংরেজি ভাষায় একটি প্রশংসাপত্র রবীন্দ্রনাথ তাঁকে লিখে দিয়েছিলেন, যাতে সহজেই কলকাতায় তাঁর কোনো চাকুরি হয়। I have great pleasure in testifying that Sriman Anadi Kumar Dastidar, who was for long a student at Shantiniketan, is personally quite well known to me. He comes of a respectable family and was liked by all in my institution by reason of his modesty and simplicity to sing character. He is able to sing accurately a large number of my songs and has devoted some time to the study of Hindustani music. আমার মাঝত বাহিরি হইয়া দেখা দিল। রবীন্দ্রনাথ বিশ্বজনীন প্রতিভা ছিলেন এবং বাংলা আধুনিক সাহিত্যের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, কিন্তু তার মধ্যে অসাধারণ একটা ব্যাপার ছিল যে বাংলা লোকসাহিত্যের তিনি একজন মুগ্ধ অনুরাগী ছিলেন। তার বড় প্রমাণ আমরা পাই রবীন্দ্রনাথ সেই জুড়াসাঁকো কিংবা বোলপুর শান্তিনিকেতনে বা বিশ্ব ভ্রমণে সমস্ত পৃথিবীব্যাপী ব্যপ্ত থাকলেও তিনি হাসন রাজা কিংবা লালন ফকিরের নাম জানতেন এবং তাদের গানের মর্মকথার ভক্ত ছিলেন, তাদের দর্শনের অনুরাগী ছিলেন। তার বড় প্রমাণ পাই রবীন্দ্রনাথের হাসন রাজা অনুষঙ্গে। প্রভাত কুমার শর্মা হাসন রাজা নিয়ে কাজ করেছিলেন এবং তার মাধ্যমেই রবীন্দ্রনাথ ঠাকুর হাসন রাজার গান সম্পর্কে জানতে পান। তিনি হাসন রাজার 8টি গান পেয়েছিলেন প্রভাত কুমার শর্মার মাধ্যমে, কিন্তু এই গানগুলো পড়ে একজন ব্যক্তি, কবি বা প্রতিভা সম্পর্কে পুরোটা ধারণা রবীন্দ্রনাথের পক্ষে সম্ভব হয়েছিল না। তাই তিনি প্রভাত কুমার শর্মাকে হাসন রাজার আরও গান সংগ্রহ করার জন্য অনুরোধ করেন। পরে প্রভাত কুমার শর্মা হাসন রাজার 75টি গান ডাকযুগে রবীন্দ্রনাথের কাছে পাঠান এবং এই গানগুলো পাঠ করে কবি হাসন রাজা সম্পর্কে একটি মূল্যায়ন তৈরি করেন। তার বড় প্রমাণ আমরা পাই রবীন্দ্রনাথ ঠাকুর তার হিবার্ট বক্তৃতামালায় তিনি হাসন রাজার নাম উল্লেখ করেছিলেন এবং পূর্ববঙ্গের এই নিবৃতচারী কবির গানের যে মর্মবস্তু, যে দর্শন এবং সেই দর্শনের মধ্যে যে বিশ্ব দর্শন লুকিয়ে আছে সেটা তিনি অকুণ্ঠ চিত্তে প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন হাসন রাজার গানের মধ্যে যে ব্যক্তিসত্তা আছে সেই ব্যক্তিসত্তার ভেতরেই বিশ্বসত্তা বিরাজমান। ব্যক্তি বিশ্ব, বিশ্ব ব্যক্তি যে একাকার এবং সেই একাকার রূপ সত্যই চিরসত্য হাসন রাজার গানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ সেটাই আবিষ্কার করেছিলেন এবং বিশ্ববাসীকে তিনি সেটা তার বক্তব্যের মাধ্যমে তুলে ধরেছিলেন। এটা আমাদের জন্য অত্যন্ত বড় পাওয়া। মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার পাঁচগাঁও গ্রামের অগ্নিকন্যা লীলানাগের সাথে রবীন্দ্রনাথের যোগাযোগ ছিল। রবীন্দ্রনাথ যখন ঢাকায় আসেন তখন দীপালি সংঘের পক্ষে যে রবীন্দ্র সংবর্ধনা আয়োজিত হয়েছিল এর মূল রূপকার ছিলেন লীলানাগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা ছাত্রী লীলানাগকে রবীন্দ্রনাথ বিশ্বভারতীর কাজে যোগ দেয়ার আহ্বান জানিয়েছিলেন। দীর্ঘ কারাভোগের পর ব্রিটিশের জেল থেকে বের হলে রবীন্দ্রনাথ লীলানাগকে চিঠি দিয়েছিলেন, কল্যাণী আসু, কারাবাস থেকে নিষ্কৃতি পেয়ে তুমি বেরিয়ে এসেছো শুনে আরাম বোধ করলুম। মানুষের হিংস্র বর্বরতার অভিজ্ঞতা তুমি পেয়েছো, আশা করি এর একটা মূল্য আছে। এতে তোমার কল্যাণ সাধনাকে আরো বেশি বল দেবে।
কর্তৃপক্ষ চেষ্টা করে পাশব বলে মনুষ্যত্বকে চিরকালের মতো পিষ্ট করে দেবে, কিন্তু মনুষ্যত্বের মহিমার জোরেই সেটা সত্য না হোক। পশু শক্তির ঊর্ধ্বে জয়ী হোক তোমার আত্মার শক্তি। আমাদের এশিয়ার মধ্যে পূর্ববঙ্গকে একটি বিশেষ স্থানে রেখেছেন। সেই বিশেষ স্থানের মধ্যে সিলেট একটি জায়গা, যেটাকে আমরা পুণ্যভূমি, শ্রীভূমি বলে থাকি। এই বিশেষ জায়গায় দাঁড়িয়ে রবীন্দ্রনাথ যে কথাগুলো বলেছিলেন, সেই কথার মধ্যে আমি সমগ্র এশিয়ার প্রতিধ্বনি শুনতে পাই। এবং রবীন্দ্রনাথের মূল উদ্দেশ্যই ছিল মানুষকে কর্মের মধ্যে আবিষ্কার করা, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক হবে কর্মের বন্ধনে গড়া। এই কর্মবন্ধনের মধ্যেই মানুষের সম্পর্ক কি হতে পারে, এটি রবীন্দ্রনাথের সর্বক্ষণিক জীবন দর্শন ছিল। উপনিষদের নান্দনিক অংশ দিয়ে রবীন্দ্রনাথের চেতনা গঠিত। সেই উপনিষদের মূল কথাই ছিল চরৈবেতি, চলো চলো চলো। এবং এই চরৈবেতি চলাটা রবীন্দ্রনাথ নিজের জীবনে প্রতিফলিত করেছেন। শিলং রবীন্দ্রনাথ খুব ভালোবাসতেন, আমরা সবাই জানি। সিলেটে এসেছিলেন তিনি, এসে ফিরে গেছিলেন এবং এরপরে সিলেটের নাম দিয়েছিলেন শ্রীভূমি। তো সেই শ্রীভূমি আমি এখনও মনে করি যে শ্রীভূমি রয়েছে এই জন্যে যে মানুষের, আমি যেটা দেখেছি যে অনেক লোকই ধার্মিক এখানে, কিন্তু সেই ধার্মিক লোকদের মধ্যে আমি ধর্মান্ধ লোক খুব একটা খুঁজে পাইনি। বাঙালি হিসেবে বেঁচে থাকার যে প্রয়াস ধর্ম নির্বিশেষে, সেটা যদি আজকে রবীন্দ্রনাথ বেঁচে থাকতেন আমার মনে হয় তিনি খুব খুশি হতেন। এই 3টা দিনের মধ্যে এত বিষয় সামান্য সময়ের মধ্যেও রবীন্দ্রনাথের জীবনে, বাঙালির সংস্কৃতিতে ব্যাপক প্রভাব বিস্তার করেছিল। এবং সেইখানে তিনি যে ধর্মনিরপেক্ষ আহ্বান জানিয়েছিলেন, ধর্মনিরপেক্ষ একটি সমাজ সংস্কৃতি দর্শনের কথা বলেছিলেন, সেটি আমাদের জন্য আজকেও প্রাসঙ্গিক, অতিমাত্রায় প্রাসঙ্গিক। রবীন্দ্র বিশ্বে শ্রীহট্ট তথা সিলেটের আয়তন বিশাল। কবি যে কয়দিন সিলেটে ছিলেন, সিলেট শহরটি সে কয়েকদিন উৎসবের জোয়ারে ভেসেছিল। কবির বিদায় মুহূর্ত যতই ঘনিয়ে আসতে লাগলো, ততই সকলের মন যেন গভীর বিষাদে পরিপূর্ণ হয়ে উঠল। 8 নভেম্বর সকালে রবীন্দ্রনাথ আগরতলার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করেন।